ওকে, গুড মর্নিং। এর আগের দিন পর্যন্ত যা হয়েছিল যে আমাদের কেমিক্যাল কম্বিনেশনের বা রাসায়নিক সংযোজনের তিনটে সূত্র হয়েছিল, সংযোগ সূত্র তিনখানা। একটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, দ্বিতীয় হচ্ছে ভরের ডেফিনেট প্রপোর্শন, আর তৃতীয় হচ্ছে কি বলবো ওটাকে মাল্টিপল প্রপোর্শন আর মিথানুপাতের সূত্র হয়েছিল। চারটে সূত্র হয়েছিল এর আগের দিন, ঠিক আছে। এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তোমরা ক্লাস 10-এও এই বিষয়টা নিয়ে একটুখানি পড়াশোনা করেছো। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোর প্রকল্প বলে যেটা পরিচিত আর কি। তো এটা সাধারণত গ্যাসের জন্যই হয়, গ্যাসীয় পদার্থের জন্য। কিরকম বলছে, আগে এক্সাম্পল নিয়ে আমি ডেফিনেশনে যাচ্ছি। বলছে এসটিপিতে, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বাংলায় প্রমাণ অবস্থায়। এটা হচ্ছে প্রমাণ অবস্থা। বলছে এসটিপিতে যে সকল গ্যাসের আয়তন একই হবে, এসটিপিতে যে সমস্ত গ্যাসের আয়তন একই হবে তাদের অণু সংখ্যাও কি হবে? এক। ঠিক আছে, তাহলে এসটিপিতে যদি বলছে 1 লিটার অক্সিজেন গ্যাসের, অক্সিজেনের অণু সংখ্যা যদি n হয়, এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা যদি n হয়, তাহলে এসটিপিতেই 1 লিটার নাইট্রোজেন গ্যাস বা 1 লিটার হাইড্রোজেন গ্যাস বা 1 লিটার ক্লোরিন গ্যাস, এদের প্রত্যেকেরই অণু সংখ্যা হবে কত? n। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা যদি n হয়, তাহলে এসটিপিতে 1 লিটার নাইট্রোজেন গ্যাস বা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস বা এসটিপিতে 1 লিটার ক্লোরিন গ্যাস বা এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, প্রত্যেকেরই অণু সংখ্যা কিন্তু n হবে। তার মানে যাদের আয়তনটা একই, এখানে দেখো আয়তন প্রত্যেকের ক্ষেত্রে কত হয়েছে? 1 লিটার করে, তাই না? তার মানে যাদের আয়তনটা একই তাদের ক্ষেত্রে অণু সংখ্যাটাও কি হবে? এক। কখন হবে সেটা শুধুমাত্র এসটিপি বা প্রমাণ অবস্থায়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। ব্যাপারটা বোঝা গেছে কি? ঠিক আছে, এবার আমি সূত্রটাই লিখি। সূত্রটা হচ্ছে কি, যে এসটিপিতে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান। তাহলে কি পেলাম? এসটিপিতে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান, মানে যাদের আয়তন সমান তাদের অণু সংখ্যাও কি হবে? সমান। ঠিক আছে, কখন হবে সেটা শুধুমাত্র এসটিপিতে। ঠিক আছে, তো এটাই হলো কি অ্যাভোগাড্রোর সূত্র। এখন এখানে একটা সম্পর্ক আমরা পাচ্ছি যে আয়তনের সাথে অণু সংখ্যার একটা সম্পর্ক আমরা পাচ্ছি। কার সাথে? কার? আয়তনের সাথে অণু সংখ্যার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। আয়তন যদি সমান হয় তাহলে অণু সংখ্যা হবে কি বলো? সমান। তাহলে যদি আয়তন ধরে নিই, যদি এসটিপিতে প্রতিটি গ্যাসের সমান আয়তন ভি লিটার হয়,
আয়তনটা যদি ভি লিটার হয়, ভিএল নয় অ্যাকচুয়ালি, হচ্ছে কি ভি লিটার, ভি লিটার হয়, যদি প্রতিটি গ্যাস, যে কোনো যদি আমরা গ্যাস নিই, প্রত্যেক গ্যাসের আয়তনটা যদি ভি হয়, তাহলে তাদের মধ্যে উপস্থিত অণু সংখ্যা হচ্ছে n। তাদের মধ্যে উপস্থিত অণু সংখ্যা হলো n। তাহলে কি বলেছি, ভি যত হবে অণু সংখ্যায় কি হবে, তাদের সাথে সমানুপাতিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যদি 1 লিটার আয়তন হয়, তাহলে অণু সংখ্যা যদি n ধরে নিই আমরা, তাহলে 2 লিটার আয়তনে অণু সংখ্যা হয়ে যাবে কত, 2n। যাদের আয়তন সমান তাদের অণু সংখ্যা সমান। তাহলে যদি 1 লিটার অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা n হয়, তাহলে 1 লিটার নাইট্রোজেন, 1 লিটার হাইড্রোজেন, 1 লিটার ক্লোরিন গ্যাসের অণু সংখ্যা কত হবে, n হবে। ঠিক আছে, এবার 1 লিটার নাইট্রোজেন গ্যাসের অণু সংখ্যা যদি n হচ্ছে, তাহলে 2 লিটার নাইট্রোজেন গ্যাসের অণু সংখ্যা কত হবে, 2n। 3 লিটারে 3n। তার মানে দেখো, আয়তনের সাথে যে অণু সংখ্যার সম্পর্ক হচ্ছে, সেটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, একটা ডাইরেক্টলি প্রপোর্শনালিটির একটা সম্পর্ক, একটা রিলেশন এখানে তৈরি হচ্ছে। তার মানে অবশেষে দেখা যাচ্ছে যে আয়তন যদি v হয় আর অণু সংখ্যা যদি n হয়, তাহলে এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, v ভ্যারিজিয়াস n, তাই না, v ভ্যারিজিয়াস n কখন হচ্ছে, যখন এসটিপি অবস্থা থাকে। এসটিপি তে হচ্ছে যখন চাপ এবং তাপমাত্রা স্থির অবস্থায় থাকছে, মানে যখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড কি থাকছে, প্রেসার থাকছে। তাহলে আমরা কি পেলাম, অ্যাভোগাড্রোর সূত্র মেইনলি এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড প্রেসারের ক্ষেত্রে, এবং যেটা বলা হচ্ছে যে এই সূত্রে যে সমস্ত গ্যাসের আয়তন সমান হবে, তাদের ক্ষেত্রে অণু সংখ্যাটাও কি হবে, সমান। ঠিক আছে, তো মেইনলি আয়তনের সাথে অণু সংখ্যার একটা সম্পর্ক থাকে, এবং আমরা একটা সম্পর্ক পাই, যেটা আয়তন ভার্সেস অণু সংখ্যা, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, যেটা আমরা কি পেয়েছি, v ভ্যারিজিয়াস টু n, v ভ্যারিজিয়াস টু n, মানে v সমানুপাতিক অণু সংখ্যা। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, 5 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এখন যে জিনিসগুলো আমি সবই কিন্তু তোমরা পড়ে এসছো আগে, ক্লাস 9 10 এই সমস্ত ক্লাসগুলোতে পড়ে এসছো, সেগুলো আবার রিপিট করছি আমি। ঠিক আছে, এরপরে যেটা আলোচিত হবে সেটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট। পারমাণবিক ভর, দেখো এই যে আমরা ধরো এই চকটা লিখছি, চকে লিখে যে ডাস্টগুলো পড়ছে, চকটাই ক্ষয়ে যাচ্ছে, যে ডাস্টগুলো পড়ছে, একদম যেটা ক্ষুদ্রতম ডাস্ট, সেটাকে আমরা বলবো চকের পরমাণু, তাই না? তাহলে সেটাকে কি আমাদের মাপা সম্ভব? তার ভর মাপাটা কি সম্ভব? হ্যাঁ, কোনোভাবে এখন সম্ভব। এখন মডার্ন যে টেকনোলজি রয়েছে, সেই টেকনোলজি দিয়ে আমাদের কিন্তু মাপা সম্ভব। কিন্তু এর আগে যখন টেকনোলজি এতটা উন্নত ছিল না, তখন কিভাবে আমরা কোনো পরমাণু ভরটা মাপতাম? এগুলোকে তাও তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, চকের গুঁড়ো, বালি, যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো রয়েছে, সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই। বাট এর পরমাণুগুলি কে কি আমরা খালি চোখে দেখতে পাবো? কখনোই না, খালি চোখে দেখা যায় না।
তাহলে পরমাণুকে যদি খালি চোখে না দেখতে পাই তাহলে তার ভরটাই মাপবো কি করে? তো সেই পরমাণুর ভর মাপার জন্য অ্যাকচুয়ালি তখন সেই মুহূর্তে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কিছু উপায় বার করা হয়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পারমাণবিক ভর হচ্ছে একটা আপেক্ষিক ভর। একটা কি? আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর কি জিনিস আপেক্ষিক ভরটা? দেখো আমি বললাম যে এ বি সি, ধরো তিনজন ব্যক্তি, ঠিক আছে? এই এর বললাম ওজন, এর ভরটা বললাম কত? এর ভর হচ্ছে 10 কেজি, ঠিক আছে? এক বাচ্চা ছেলে। বি এর ভর হচ্ছে 30 কেজি, আর সি এর ভর হচ্ছে কি 20 কেজি, ঠিক আছে? তাহলে কি বলতে পারবো? বি এর থেকে 3 গুণ বেশি ভারী, 3x টাইম ভারী, আর সি এর চেয়ে 2 গুণ বেশি ভারী। এরকমই তো বলতে পারবো আমরা। যদি এ এর সাপেক্ষে বি আর সি এর ভর নির্ণয় করি, কার সাপেক্ষে? যদি এ এর সাপেক্ষে বি আর সি এর যদি ভর নির্ণয় করি, তাহলে এরকম বলবো যে বি এর থেকে 3 গুণ বেশি ভারী আর সি এর থেকে দ্বিগুণ বেশি ভারী। এটাই তো বলবো আমরা, তাই না? তার মানে এবার এর পরিবর্তে যদি এটাকে আমি চেঞ্জ করে দিই ডি, ডি এর ওজন আমি ধরলাম কত? 5 কিলো। ডি এর ওজন আমি কত ধরবো? 5 কিলো, সরি 5 কেজি। তাহলে এখানে কি বলবো? যে বি ডি এর চেয়ে 6 গুণ বেশি ভারী, আর সরি বি ডি এর চেয়ে 6 গুণ বেশি ভারী, আর সি ডি এর চেয়ে 4 গুণ বেশি ভারী। তার মানে যখন আমরা এই এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এদের যে এই কত গুণ ভারী এই সংখ্যাটাও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যখন এ ছিল তখন বি এর যে 3 গুণ ছিল, আর সি এর যে দ্বিগুণ ছিল। কিন্তু এ যখন চেঞ্জ হয়ে ডি হয়ে গেল তখন বি এ ডি এর চেয়ে 6 গুণ হয়ে গেল, আর সি ডি এর চেয়ে 4 গুণ হয়ে গেল ভারী। এখন ব্যাপার হচ্ছে যে এই যে দুটো পদার্থের বা দুটো জিনিসের যে আমরা ভর নির্ণয় করছি, সেই জিনিসটার ভর একটার সাপেক্ষে আরেকটার ভর নির্ণয় করছি, একটার সাপেক্ষে আরেকটার ভর নির্ণয় করছি। যদি এটাকে সরিয়ে দিই, যদি শুধু বি এর ভর বলি তাহলে সেটা 30 কেজি, সেটা হয়ে যাবে তার কি? 30 কেজিটা হয়ে গেল কি তার প্রকৃত ভর। কি বল? প্রকৃত ভর। হ্যাঁ, 30 কেজি টোটাল জড় পদার্থ রয়েছে তার মধ্যে। 30 কিলো কি রয়েছে? তার মধ্যে জড় পদার্থ রয়েছে, আর সেটাই হচ্ছে তার প্রকৃত ভর। তাহলে আপেক্ষিক ভর কোনটা? আপেক্ষিক ভর হচ্ছে এর সাপেক্ষে, এর সাপেক্ষে কয় 3 গুণ ভারী, ঠিক আছে? এর সাপেক্ষে 3 গুণ ভারী, কিন্তু ডি এর সাপেক্ষে কখন ভারী? 6 গুণ ভারী। চেঞ্জ হয়ে যাচ্ছে না? আপেক্ষিক মানে কি? যেটা চেঞ্জ হতে পারে, যেটা ফিক্সড নয়, যেটা মানে কি বলবো কনস্ট্যান্ট না, যেটা চেঞ্জ হয়ে যাবে, সেটাই তো আপেক্ষিক জিনিস। ঠিক আছে? বলি না তোমার সাপেক্ষে আমার একটা ঘটনা ঘটছে, সেটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যেটা ভালো লাগছে আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আমার কাছে সেটা চেঞ্জ হয়ে খারাপ হয়ে যেতে পারে। তো সেটাই বলছি যে কিন্তু এই যে জিনিসটা, কিন্তু আমি তো চেঞ্জ হবো না বা সে তো চেঞ্জ হবে না, সেটা তো কনস্ট্যান্ট। সেটাই বলা হচ্ছে যে বি এর ভর যেটা 30 কিলো, এটা কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? হবে না। কিন্তু যদি এ করে দিই, এর সাপেক্ষে যদি বি এর ভর বলি তাহলে সেটা 3 গুণ হয়ে যাচ্ছে। এ কে চেঞ্জ করে যদি ডি করে দিই, ডি এর সাপেক্ষে কত হয়ে যাচ্ছে? 6 গুণ। তো এই যে ভরটা সেটাকে আমরা বলি আপেক্ষিক ভর। তো পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটটাও হচ্ছে সেই একই, কি বলবো, আপেক্ষিক ভর। মানে একটা পরমাণুর যদি
নিজস্ব ভর বার করি তাহলে সেটা হয়ে যাবে তার প্রকৃত ভর। বাট পারমাণবিক ভরটা হচ্ছে একটা আপেক্ষিক ভর, মানে অন্য কোনো পরমাণুর ভরের তুলনায় আমি আর একটা পরমাণুর ভর বার করব। ঘটনা এলো যে এখানে বি এর ভরটা এ এর সাপেক্ষে বার করেছি একবার, ডি এর সাপেক্ষে বার করেছি, তাই না? কিন্তু বি এর নিজস্ব ভর কত? 30 কেজি, এটাই তার প্রকৃত ভর। বাকি এই ভরগুলো হচ্ছে তার আপেক্ষিক, 3 গুণ 6 গুণ। বোঝা গেছে ব্যাপারটা? এবার পারমাণবিক ভরের এই যে চেঞ্জ করে দিচ্ছি আমরা, তাহলে চেঞ্জ করলে কি হবে? অক্সিজেনের কি তাহলে, ধর অক্সিজেনের একবার একটা মৌল নিয়ে মৌলের সাপেক্ষে ভর মাপলাম, যেটা তার পারমাণবিক ভর বেরোলো, তাহলে সেটা একরকম হবে। অন্য মৌলের সাপেক্ষে বার করলে আর এক রকম হবে। কিন্তু তাই মৌলগুলোকে ফিক্সড করে দেওয়া হয়েছে। সেই রকম 3টে মৌলের কথা আমাদের মাথায় আসে, এবং 3টে মৌলের কথা মাথায় আসার পরে আমরা বুঝতে পারি যে 3টে স্কেল দিয়ে, 3টে স্কেল বা 3টে পরিমাপ দিয়ে আমরা পারমাণবিক ভরটাকে ক্যালকুলেট করি। হ্যাঁ, 3টে স্কেলের মাধ্যমে। 3টে স্কেল বলতে ওই বড় ছোট স্কেল নয়, ওরকম স্কেল নয়। স্কেল বলতে এখানে বোঝানো হচ্ছে যে 3 ভাবে বা 3টে মৌলের মাধ্যমে বা 3টে মৌলের সাপেক্ষে আমরা কি করি? পারমাণবিক ভরটাকে গণনা করি। তো সেই মৌল গুলো কি বা স্কেল গুলো কি? ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন স্কেল। ফার্স্ট হচ্ছে কি? হাইড্রোজেন স্কেল। এখানে যে প্রমাণ মৌল, মানে যার সাপেক্ষে বাকি মৌলগুলোর ভর নির্ণয় করা হয়েছে, মানে যার সাপেক্ষে বাকি মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে, সেখানে প্রমাণ মৌলটি হলো হাইড্রোজেন। প্রমাণ মৌলটি হলো কি? হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেন স্কেল। অক্সিজেন স্কেল, এখানে প্রমাণ মৌলটা কি? ডেফিনেটলি অক্সিজেন। ঠিক আছে। থার্ড হচ্ছে কি? কার্বন স্কেল। প্রমাণ মৌল কি হবে? কার্বন। এখন শুধু কার্বন বললে হবে না, কার্বনের কোন আইসোটোপটি? কার্বনের হচ্ছে C12 আইসোটোপটি। কার্বনের তিনখানা আইসোটোপ, C12, C13, C14। তাহলে 3টে স্কেল পেলাম, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল। এই যে 3টে স্কেল মানে হচ্ছে কি 3টে মৌলের সাপেক্ষে, হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেন, অক্সিজেন স্কেলে অক্সিজেন, কার্বন স্কেলে কার্বন, 12। এই 3টে মৌলের সাপেক্ষে অন্যান্য মৌলগুলোর পারমাণবিক ভর আমরা নির্ণয় করি। দেখো বইয়ে এই দুটো উপরের দুটো অক্সিজেন আর হাইড্রোজেন স্কেল, এই দুটো একটুখানি আলোচনা করা রয়েছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে। কেননা ওটা নিয়ে পরীক্ষায় কিছু পড়ে না, এক্সামে কিছু পড়ে না। যা পড়ে, যেখান থেকে পড়ে সেটা হচ্ছে কার্বন স্কেল থেকে পড়ে। ঠিক আছে? তো ওটা জাস্ট একটু তোমরা দেখে নিও, আমি বেশি সময় নষ্ট করছি না এইসব পারমাণবিক ভর নিয়ে। তাই কার্বন স্কেল অনুসারে পারমাণবিক ভর আমরা একটুখানি আলোচনা করব। কার্বন স্কেল মানে C12 স্কেল। ওকে, C12 স্কেল। তো কার্বন স্কেলের পারমাণবিক ভরের সংজ্ঞা আগে লিখে নাও। যে কোন মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, যত গুণ ভারী তাকে
অনুপাতকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে কি বললাম, কোন মৌলের একটি পরমাণু, পারমাণবিক ভর সবসময় কটা পরমাণুর জন্য নির্ণয় করব আমরা? একটি পরমাণু। একটি পরমাণু একটি C12 পরমাণুর ভরে, ধরো একটা C12 পরমাণুর ভর হলো x গ্রাম। কত গ্রাম? x গ্রাম। সেই ভরের 1/12 অংশ, ভরের 1/12 অংশ মানে বাই এই ইনটু 1/12। তাহলে C12 পরমাণুর ভরের, এটা ভর, তার 1/12 অংশ, তার ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী হবে। এবার এই যে কত গুণ ভারী, 1 গুণ ভারী, 2 গুণ ভারী, এটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি, পারি নাকি? তাই আমি বলছি যে বি এর চেয়ে 3 গুণ ভারী, তার মানে এ এর ভর তারপর বি এর ভর, মানে এ এর ভর নিচে আর বি এর ভর উপরে, বি এর চেয়ে 3 গুণ ভারী, তাই না? বি এর চেয়ে কত গুণ ভারী? 3 গুণ ভারী। তো এরকমই লিখতে পারি। তাহলে বি এর ভর কত? তো 3 গুণ ভারী মানে এরকম, সরি এরকম নয়, 1/3 হয়ে যাবে, মানে a বাই b সমান 3 হয়ে যাবে। তাই না? ব্যাপারটা বোঝা গেছে? a ইনটু 3b হয়ে যাবে, কারণ b এর ভর আমরা কত ধরেছিলাম, সরি এখানে ভুল লিখলাম, b এর চেয়ে 3 গুণ ভারী মানে হচ্ছে a বাই b, এর চেয়ে 3 গুণ ভারী, বাস। মানে এই দুজনের অনুপাতটা হয়ে যাবে কত? 3। ওকে, ঠিক আছে। দেখো তাহলে বলছে একটা C12 পরমাণুর যা ভর, সেই ভরের 1/12 অংশ, একটা C12 পরমাণুর যা ভর, তার ভরের 1/12 অংশের তুলনায় ওই মৌলটির একটা পরমাণু যত গুণ ভারী, সেটাকে ওই মৌলটির কি বলবো আমরা? পারমাণবিক ভর। তাহলে এখান থেকে আমরা একটা এ পাবো, সমীকরণ পাবো, সেই সমীকরণটা লিখছি যে কোন মৌলের পারমাণবিক ভর সমান, লিখব মৌলটির একটি পরমাণু ভর বাই একটি C12 পরমাণু ভর ইনটু 1/12। একটি C12 পরমাণু ভর ইনটু 1/12। ঠিক আছে, দেখো উপরেও ভর নিচেও ভর, তাহলে দুটো একই রাশির অনুপাত। ঠিক আছে, এখানেও ভর এখানেও ভর, তাহলে দুটো একই রাশির অনুপাত হলে কি হবে? পারমাণবিক ভর মানে একক থাকবে কি? উপরে যদি গ্রাম ধরি, গ্রাম, নিচেও গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কি হয়ে যাবে? কেটে যাবে। কোন একক থাকবে? থাকবে না। তো পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই। ঠিক আছে, থাকলেও এমইউ দিয়ে লিখতে পারো, সেটা পরের ব্যাপার। তাহলে এবার জাস্ট কোনাকুনি গুণ করো, এটা বজ্র গুণন, যে মৌলটির একটা পরমাণুর ভর, মৌলটির একটি পরমাণুর ভর সমান কি লিখবো? মৌলটির পারমাণবিক ভর ইনটু একটি, তাই না? এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে, এরা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে মৌলটির পারমাণবিক ভর ইনটু কি? একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12। এরকমই তো, সিম্পলিফাই করলে এরকমই তো হবে। তো যদি কোনাকুনি গুণ করি আমরা, যে কোন মৌলের পারমাণবিক ভর সমান ওই সমীকরণটা পেয়েছিলাম, তাহলে দ্বিতীয়ত নিচের দিকে যদি মৌলটির একটি পরমাণুর ভরের কথা বলি, তাহলে মৌলটির পারমাণবিক ভর ইনটু C12 পরমাণুর ভর ইনটু 1/12। এবার উদাহরণ যদি লিখি,
যে একটি অক্সিজেন পরমাণুর ভর, কথা লিখবো তাহলে মৌলটির পারমাণবিক ভর মানে অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেন মৌলটারই ক্ষেত্রে গতিশীল, তো অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইনটু একটি C12 পরমাণুর ভর, একটি C12 পরমাণু ভর ইনটু 1 বার, এটাই তো লিখবো নাকি উদাহরণ হিসেবে, এটা তো এক্সাম্পল লিখছি, এক্সাম্পল। আবার কি লিখতে পারি যে একটি নাইট্রোজেন, একটি নাইট্রোজেন পরমাণুর ভর সমান কি লিখবো 14 ইনটু একটি কার্বন পরমাণুর ভর ইনটু 1/12। আবার ধরো আমি লিখলাম একটি সোডিয়াম পরমাণুর ভর সমান 23 ইনটু একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12। এই জিনিসগুলো তো বারবার লিখতে পারি, ইনটু 1/12। তাহলে দেখো একটা জিনিস, এই যে অংশটা যে একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12, এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লিখতে হচ্ছে, যে এক্সাম্পলই আমরা নেব না কেন, যে উদাহরণই আমরা নেব না কেন, সমস্ত উদাহরণের ক্ষেত্রে কিন্তু ওই টাকা লিখতে হচ্ছে। তাহলে তখন ভাবা গেল যে ওই একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12, এটাকেই একটা ইউনিট ধরে নেওয়া হলো, একটা একক ধরে নেওয়া হলো। সেই এককটি কি, কেননা বারবার লেখা তো সম্ভব নয়। এই যে মৌলটির একটি পরমাণুর ভর, আর এই যে ভরটা আমরা পাচ্ছি, যে কোনো মৌলের একটা পরমাণুর ভর, এই যে ভরটা আমরা পাচ্ছি, এই ভরটাই হচ্ছে কি তার প্রকৃত ভর। কি ভর? প্রকৃত ভর। আর পারমাণবিক ভর তো এখানে লেখাই রয়েছে, মৌলটির পারমাণবিক ভর। তার প্রকৃত ভর সমান কি, কোন মৌলের পারমাণবিক ভর ইনটু একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, গুড। তাহলে প্রকৃত ভর হচ্ছে এটাই, এটা আমরা একটা পরমাণুর জন্য বার করতে পারবো। ঠিক আছে, একটা পরমাণুর আলাদাভাবে স্বাধীনভাবে ভরটা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে একক, এই যে জিনিসটা একটা C12 পরমাণু ভর ইনটু 1/12, এটা তো বারবার লিখতে হচ্ছে, যত উদাহরণই নেবে না কেন তত উদাহরণই লিখতে হবে। তাহলে তখন সমস্যাটা কিভাবে দূর হবে? বারবার তো লেখা সম্ভব নয়, আমারই তো লিখতে সমস্যা হচ্ছে, তাহলে বাকি হবেই। তাহলে এখন ঘটনা হচ্ছে এটাকে একটা একক ধরে নিল, যে একটা C12 পরমাণু ভর ইনটু 1/12টাকে একটা একক ধরে নেওয়া হলো। ঠিক আছে, যাই হোক 5 সেকেন্ড সময় দিলাম, স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কি পাওয়া গেল যে একটি C12 পরমাণুর ভর ইনটু 1/12, সেটাকে একটা এককই ধরে নিল, সেই এককটাকে ধরে নিল 1 AMU। 1 AMU, সেই এককটাকে ধরে নিল কি 1 AMU। AMU এর পুরো নাম হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট। কি? অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট 1 AMU ধরে নেওয়া হলো। তার মানে একটা C12 পরমাণুর ভর কি ধরে নেওয়া হলো 1 AMU। আবার 1 AMU সমান কত গ্রাম? 1 AMU সমান 1.6603 into 10 to the power minus 24 গ্রাম। 1 AMU সমান। তাহলে দেখো একটা জিনিস, এই যে প্রতিটা জায়গায় আমরা এই অংশটুকু লিখছিলাম একটা C12 পরমাণুর ভর ইনটু 1/12, এটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো এখন, যে এটার পরিবর্তে 16 ইনটু 1 AMU। ঠিক আছে, 14 ইনটু 1 AMU। তাই না, ওই পার্টটার পরিবর্তে 1 AMU লিখছি। 23 ইনটু 1 AMU।
ঠিক আছে। আবার তাহলে এখানে কি লিখবো, 1 mm এর ভ্যালুটা লিখে দিই, তাহলে 16 ইনটু 1.6603 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। দেখো একটা একক পেয়েছি, পেয়েছি। তাহলে পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো একক থাকে না, কিন্তু প্রকৃত ভরের জন্য একক আমরা পাই, তাই না? পারমাণবিক ভর তো আপেক্ষিক ভর, তাহলে এরকম করে প্রত্যেকের ক্ষেত্রে লিখতে পারবো যে 14 ইনটু 1.6603 ইনটু 10 টু দি -24 গ্রাম। এরাও লিখতে পারি এখানে কি 23 ইনটু 1.6603 ইনটু 10 টু দি -24 গ্রাম। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো প্রতিটা পরমাণুর প্রকৃত ভরের ক্ষেত্রে কিন্তু আমরা একক পেয়ে যাচ্ছি mu বা গ্রাম, পেয়ে যাচ্ছি। সো ব্যাপারটা বোঝা গেল, এটা হচ্ছে পারমাণবিক ভরের ফান্ডা। আর এই ভ্যালুটাকে মনে রেখো যে 1 mu জিনিসটা কি, যে একটা কার্বন পরমাণুর ভর, একটা সিট্রন পরমাণুর ভর যা হবে তার 1/12 অংশটাকে আমরা বলবো কি, সেই ভরের 1/12 অংশটাকে আমরা বলবো 1 mu, যার ভ্যালু হচ্ছে 1.6603 into 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ঠিক আছে, ওকে। একবার স্ক্রিনশট নিয়ে নাও, কিছু মৌলের পারমাণবিক ভর আমি লিখে দিচ্ছি। এই পার্টটা কিন্তু তোমরা লিখোনি, আমি আগে এটা লিখেছিলাম তারপর মুছে দিয়ে লিখেছি, তাই এটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, কিছু মৌলের পারমাণবিক ভর আমি লিখে দিচ্ছি, যেগুলো তোমরা মনে রাখবে, যেগুলো তোমাদের মনে রাখার কথা বাট হচ্ছে না। মৌল, আর এখানে পারমাণবিক ভর। মৌল ধরো হাইড্রোজেন, পারমাণবিক ভর 1। অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন। লিথিয়াম Li, পারমাণবিক ভর 7, ঠিক আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন ধরো, বোরন ধরে নাও, বোরন 11, কার্বন 12, ঠিক আছে। বোরন 11, কার্বন 12। এখান থেকে এবার দেখো নাইট্রোজেন 14, অক্সিজেন পারমাণবিক ভর 16। এই যে পারমাণবিক ভরগুলো লিখছি এগুলো কিন্তু তাদের একটা পরমাণুর জন্য, ঠিক আছে। অক্সিজেন 16, ফ্লোরিন বাদ দাও, সোডিয়াম, সোডিয়াম Na হচ্ছে 23, ঠিক আছে। ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, ঠিক আছে। তারপর হচ্ছে সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, তারপর হচ্ছে ক্যালসিয়াম 40, আয়রন হচ্ছে তোমার 56, বা কোনো কোনো সময় ধরে নেওয়া হয় 55.85 ধরে নেওয়া হয়, ঠিক আছে, আয়রন। তারপর হচ্ছে কপার 63.5, জিঙ্ক 65 ধরো, 64.8, 65.4 ধরে নেওয়া হয়, 65 বা কোনো কোনো সময় 65.4 ধরা হয়, ঠিক আছে। মার্কারি Hg, পারদ আর কি 200। আপাতত এগুলো মনে রেখো, হাইড্রোজেন 1, লিথিয়াম 7, বোরন 11, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, তারপর সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, আয়রন 56, কপার 63.5, জিঙ্ক 65, আর পারদ হচ্ছে কত 200, ঠিক আছে। একবার স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আর এটা অবশ্যই মনে রাখবে
এবার যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, সেটা কি জিনিস? গ্রাম পারমাণবিক ভর কিছুই নয়, পারমাণবিক ভরটাকে জাস্ট গ্রাম একক দ্বারা প্রকাশ করব। মানে কোনো মৌলের পারমাণবিক ভর যত, তাকে জাস্ট গ্রাম একক দ্বারা প্রকাশ করে দেবো, মানে গ্রাম লিখে দেবো পারমাণবিক ভরের পিছনে। ঠিক আছে, তাহলে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম একক দ্বারা প্রকাশ করলে তাকে গ্রাম একক দ্বারা প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে, সেটা আর লিখলাম না। ঠিক আছে, কোন মৌলের পারমাণবিক ভরকে যদি গ্রাম একক দ্বারা প্রকাশ করে, কি দিয়ে? গ্রাম একক দিয়ে যদি প্রকাশ করা হয়, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? তার গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, উদাহরণ দিই, বললো অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাকে গ্রাম একক দ্বারা প্রকাশ করেছি, তাহলে কি হলো? 16 গ্রাম। ঠিক আছে, যদি বলো সালফারের গ্রাম পারমাণবিক ভর কত? সালফারের কত পারমাণবিক ভর? 32, তাহলে 32 গ্রাম বেরিয়ে গেল। এগুলো হচ্ছে কি? গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, তার মানে যে পারমাণবিক ভর যত হবে সেটাকে জাস্ট গ্রাম একক দ্বারা কি করে দেবো? প্রকাশ করে দেবো, মানে জাস্ট পিছনে গ্রাম এককটা লাগিয়ে দেবো, পারমাণবিক ভর হয়ে গেল গ্রাম পারমাণবিক ভর। হয়ে গেছে। এরপর হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা। কি? গ্রাম পরমাণু সংখ্যা। সংখ্যা মানে এটা একটা সংখ্যা, এর কোনো ইউনিট বা একক নেই। কিরকম লিখবো? যে গ্রাম পরমাণু সংখ্যা সমান লেখা যাবে কোন পরমাণু প্রদত্ত ভর, কোন পরমাণুর প্রদত্ত ভর বাই তার গ্রাম পারমাণবিক ভর। কি? গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, প্রদত্ত ভর মানে যে ভরটা দেওয়া থাকবে প্রশ্নে। গ্রাম পরমাণু সংখ্যা মানে কি? কোন পরমাণুর প্রদত্ত ভর বাই তার কি? গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে যদি বললো যে 64 গ্রাম অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা কত? 64 গ্রাম অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা কত, এটা মতো বলবো। ঠিক আছে, তাহলে গ্রাম পরমাণু সংখ্যা সূত্রটা কি? যে কোন পরমাণুর প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া তার প্রদত্ত ভর কত? এখানে 64 গ্রাম বাই তার গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা অক্সিজেনের কত হবে? যে প্রদত্ত ভর 64 গ্রাম, গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। তাই তো, গ্রাম পারমাণবিক ভর অক্সিজেনের কত? 16 গ্রাম। গ্রাম গ্রাম কেটে যাবে 4, তাহলে 4 জাস্ট একটা নাম্বার, একটা সংখ্যা। ঠিক আছে, আবার বললো যে ধরো 56 গ্রাম 56 গ্রাম নাইট্রোজেন, মানে কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? তাহলে কি লিখবো? প্রদত্ত ভর 56 গ্রাম বাই গ্রাম পারমাণবিক ভর নাইট্রোজেনের 14 গ্রাম, এটা হচ্ছে 4 গ্রাম পরমাণু। 4 গ্রাম পরমাণু। ঠিক আছে, সংখ্যাটা লেখা দরকার নেই, সংখ্যাটা তো বলে দিচ্ছি 4, তাহলে 4 গ্রাম পরমাণু। তাহলে 4 গ্রাম পরমাণু বা গ্রাম পরমাণু কি করে বার করছি, বা গ্রাম পরমাণু সংখ্যা কিভাবে বার করছি আমরা? যে
প্রদত্ত ভর বাই কি তার বলো গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, এবার এই সূত্রটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? বাস। এবার একটা জিনিস শেখাবো, সেটা পুরোটা আমি এ করবো না, পরের দিন আবার এ করবো, যে কোনো একটা মৌলের গড় পারমাণবিক ভরটা কিভাবে আমি নির্ণয় করব। ধরো এরকম থাকলো যে এ একটা মৌল, যে মৌলটির আইসোটোপ দেখা যায়, গড় পারমাণবিক ভর, এটা কি বার করছি, গড় পারমাণবিক ভর। ঠিক আছে, তো এ মৌলের দেখা যাচ্ছে আইসোটোপ আছে, এ একটা মৌল যার আইসোটোপ আছে। দুটো আইসোটোপ, ধরো এ এক্স আর এ ওয়াই। নিচেরটা লিখলাম না, উপরে কি লিখি আমরা, এ ওয়াই উপরে, উপরে লিখি ভর সংখ্যা, নিচে বা দিকে আমরা লিখি কি পারমাণবিক সংখ্যা। তাই তো দুটো, যেমন ধরো ক্লোরিন 35 আর ক্লোরিন 37, এরকম করে লিখি তো নাকি, এটাই যে এ এক্স এ ওয়াই। বলছি এ এক্স টা রয়েছে 25%, কত রয়েছে 25%, তাহলে বাকিটা এ ওয়াই রয়েছে, তাহলে এ ওয়াই কত 75%, তাই তো। তাহলে বলছি এর গড় পারমাণবিক ভর কত হবে। তো সূত্রটা কি, দেখো এটা কি এর ভর সংখ্যা, মানে এটাকেই ধরে নেওয়া হয় অ্যাটমিক মাস ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাই এটাকে মাস নাম্বার বলবো। ঠিক আছে, তাহলে কি লিখবো সূত্রটা, যে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট সমান কি লিখবো, যে এই যে এ এক্স আইসোটোপটি রয়েছে, তার এক্সটা কি, এখানে এক্স হচ্ছে কি ভর সংখ্যা কার, এর, আর ওয়াইটা হচ্ছে এর ভর সংখ্যা। ভর সংখ্যা তো আলাদা হবে, কারণ নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার জন্যই তো আইসোটোপটা সৃষ্টি হয়। পারমাণবিক সংখ্যা তো দুজনের ক্ষেত্রে একই হবে। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি। তো বলছে এ এক্স এই আইসোটোপটির যে ভর সংখ্যাটা হবে, সেই ভর সংখ্যা ইনটু তার পার্সেন্টাইল। কি বললাম, এর যা ভর সংখ্যা ইনটু তার পার্সেন্টাইল, মানে x ইনটু 25। সূত্রটা কি, একটা মৌলের যে ভর সংখ্যাটা বা একটা আইসোটোপের যে ভর সংখ্যাটা হবে, সেই আইসোটোপের ভর সংখ্যা ইনটু সেই আইসোটোপটি পরিবেশে কত পার্সেন্টেজ রয়েছে। তাহলে আইসোটোপটির ভর সংখ্যা কত, এটা ঠিক আছে, মাস নাম্বার x, পরিবেশে কত রয়েছে 25%, প্লাস দ্বিতীয় আইসোটোপটির ভর সংখ্যা কত y, পরিবেশে কতটা রয়েছে 75%। ঠিক আছে, ডিভাইডেড বাই 25 প্লাস 75, মানে অ্যাকচুয়ালি 25 প্লাস 75 এখানে হচ্ছে পার্সেন্টেজ আছে, যদি থাকতো এরকম 23%, আর এটা যদি থাকতো কত 77%, তাহলে এটা তাই হবে। বা এটা দেখা যাচ্ছে বললো যে 0.25% আছে, তাহলে এটা আমরা লিখতাম কি এখানে, হ্যাঁ, আর এটা লিখতাম আমি 0.75, তাহলে এখানে 75 আর 25 লিখলে হতো না, এখানে 0.25 প্লাস 0.75 এ লিখতে হতো। তাহলে সূত্রটা কি, যে গড় পারমাণবিক ভর সমান
একটা আইসোটোপের ভর সংখ্যা একটু সেই আইসোটোপটি পরিবেশে কতটা পার্সেন্ট রয়েছে, প্লাস দ্বিতীয় আইসোটোপটির ভর সংখ্যা একটু সেই আইসোটোপটি পরিবেশে কত পার্সেন্ট রয়েছে। ঠিক আছে, দিয়ে কি ওই দুটো পার্সেন্টেজের যোগফল, এই দুটোকে আমরা যদি ভাগ করি তাহলে কি পেয়ে যাবো আমরা গড় পারমাণবিক কি পেয়ে যাবো গড় পারমাণবিক ভর। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব, এটা নেক্সট ডে আলোচনা হবে। তো এই পর্যন্ত যতটুকু পড়া হয়েছে এর আগেরটাতেও এবং আজকেও, ঠিক আছে, প্রথম দিন আর আজকে যে দুদিন পড়ানো হয়েছে টোটাল সেই অংশটাকে তোমরা কিন্তু খাতায় খুব সুন্দর করে নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবে। আর একটা কথা, সমস্ত জিনিস দেখা এখন প্রথম প্রথম শুরু হচ্ছে, একটুখানি বোরিং লাগতে পারে, বাট তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, অসুবিধা হবে না আশা করছি। ঠিক আছে, ভালোভাবে থাকো, বেস্ট অফ লাক।